আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে সন্ধ্যার পরে ব্লগটা শুরু করলাম। তো সারাদিন কি করছি অসুস্থ শরীর নিয়ে সেটাও কিন্তু ভিডিওতে দেওয়া আছে। এবং কি একটা মানুষ সুস্থ থাকা হচ্ছে আল্লাহর নিয়ামত। যাই হোক, যেখানে আছি যে অবস্থায় আছি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। তো আজকে হচ্ছে এই অসুস্থতার মাঝে হচ্ছে আরও একটা, জানি না আমার সাথে কি হতে যাচ্ছে, আর একটা দুর্ঘটনা হঠাৎ করে ঘটে গেল বাড়িতে। তো কিভাবে যে এরকম হয়ে যায় সেটা কখনো ভাবি নাই যে এরকম কিছু হবে আমার সাথে। তো আমি সবচেয়ে এখন হচ্ছে অসহায় আছি। একটু দেখায় আমার মেয়েরে, দেখেন সাজ্জাকায় আসছে, কি সাজ্জম্য দেখেন, মেকআপ দিয়ে সাজ্জা আসছে। তো এই হচ্ছে আমার শ্রেষ্ঠ উপহার, আমার দুইটা সন্তান। এরা যদি না থাকতো তাহলে মনে হয় না যে আমি থাকতে পারতাম। তো এদের কারণে আমি এখনো পর্যন্ত সুস্থ আছি, বেঁচে আছি, আল্লাহ আমাকে ভালো রাখছে। তো সবাই দোয়া করবেন নিষ্পাপ দুইটা শিশু, ওদের উসিলায় যাতে আল্লাহ আমাকে সুস্থতা দান করে এবং আমি ভালো থাকি সব সময়। কারণ আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার সন্তানদের একেবারেই খারাপ অবস্থা হয়ে যাবে। এটা সবার ক্ষেত্রেই, মা বাবায় পালতে পারে না একজনও, একটা মা পারে 10 জন সন্তান পালতে পারে, ছেলে হোক মেয়ে হোক। এটা কিন্তু স্বাভাবিক সবার ক্ষেত্রেই। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আপনারা হয়তো ভিডিওতে আমাকে অনেকেই দেখছেন যে আসলেই আমি অনেকটাই অসুস্থ এবং অনেকটাই ভেঙে পড়ছি। কেমন তো মাঝপথে হচ্ছে হারিয়ে গেছিলাম, সেটা হচ্ছে মেয়েকে দিয়ে আসলাম আমাদের বাড়িতে, ওর নানুর কাছে যাইব। তো আজকেও আরেকটা দুর্ঘটনা ঘটছে, জানি না কেন যে এমন হইতেছে, সেটা তো বললামই। তো বলি আস্তে আস্তে। সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন যে আসলে আমি অনেকটাই ভেঙে পড়েছি এবং অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি, শারীরিক দিক দিয়েও এবং কি মানসিক দিক দিয়েও, দুটোটা দিক দিয়েই আমি অনেকটাই ভেঙে পড়েছি। জানি না আমার সাথে কি হচ্ছে এবং কি আমি কেমন আছি। আসলে আমার কি এমন সমস্যা সেটা আমি সব কিছু ক্লিয়ার করতে পারি না ভিডিওতে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া এবং কি সবাই ভালো জানে না, কেউ ভালো বলে কেউ খারাপ বলে, কেউ হাসে কেউ কাঁদে। এই জায়গাটাই হচ্ছে এরকম। যেহেতু আপনাদের সাথে অনেক বছর হয়ে গেছে আমি কাজ করি এবং কি আপনারা আমাকে দেখেন কন্টিনিউ, সেক্ষেত্রে আপনাদের সাথে আমার ভালো একটা সুসম্পর্ক হয়ে গেছে। অনেকেই দেখি একদিন একটা ভিডিও না দিলে আপু কমেন্ট করতে থাকে, SMS দেয়, ফোন করে যে আপু আসলে তোমার কি হয়েছে, তুমি কেন ভিডিও দাও না? এর আগের দিন তোমাকে আমি কতটা ভালো দেখলাম, সুস্থ দেখলাম, আজকে হঠাৎ করে কি হলো? কারণ এই সোশ্যাল মিডিয়া না আসলে হয়তো মানুষের রূপ চিনতে পারতাম না, যে আসলে মানুষ কত ধরনের, আল্লাহ মানুষকে কত ধরনের খাসালত দিয়ে এই দুনিয়াতে পাঠাইছে সেটা বুঝতে পারতাম না। যাই হোক, সবাই আপনারা আমাকে ভালোবাসেন সেটা জানি, তার জন্য আমি হ্যাপি এবং কি আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আপনারাও সবসময় সুস্থ থাকেন এবং ভালো থাকেন। তো এমনিতে মাঝে মাঝে সমস্যা হয়, কিন্তু হঠাৎ করে যে এতটাই অসুস্থ হয়ে পড়বো এবং বিছানায় পড়ে যাব এটা ভাবি নাই। তো আমি কিন্তু সৌদি আরব থেকে আসছি, আসার পর থেকে 1 বছর ধরে কিন্তু আমি মেডিসিন খাচ্ছি। আমার একটু চুলকানির সমস্যা আছে, অ্যালার্জি, আমি রাতের বেলা ঘুম আসতে পারি না, দিনের বেলাও আমার খুব কষ্ট হয়। চুলকানি জিনিসটা হয়তো যাদের আছে তারা জানেন যে আসলে এটা কতটা সমস্যা। এখন আমি দেখতেছি যে 100% মানুষের ভিতর 90% কি 80% মানুষের এই সমস্যাটা। তো এটা অনেকের মুখে শুনি ভ্যাকসিন দেওয়ার কারণ নাকি এই সমস্যাটা হয়েছে চুলকানি। আমার ফুফাতো বোনের হয়েছে 3 জনের, আমাদের বাড়িতে আমার 2 বোনের হচ্ছে, আমার মা হচ্ছে, আমার ছেলে মেয়ের হয়েছিল, তারপর হচ্ছে আমাদের আশেপাশে আমাদের যত বোন আছে যারাই আছে না কেন আমি দেখি প্রায় মানুষেরই এই সমস্যাটা হইতেছে। তো আসলে ওষুধ খাইলে ভালো থাকে, একদিন না খাইলে আবার সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি একটা ডক্টর দেখাইতেছি ঢাকায়, ঢাকা নিউ হাসপাতালে, বাবুবাজার ব্রিজ থেকে যাইতে মনে হয় 5 মিনিট টাইম লাগে হাইটে গেলে, কাছেই, মেডিলাইফের কাছেই। তো ওই হসপিটালে একটা ডাক্তার দেখাইতেছি, হুমায়রা আফরিন না কি যেন নামটা, সঠিক আমার খেয়াল নাই। তো ওই ম্যাডামকে আমি দেখাইতেছি প্রায় 7-8 মাসের মতো হয়ে গেছে একটা না। তো আমি কিছুই পাইতেছি না ফল। আমি যখন এই মেডিসিন খাই তখনই ভালো থাকি, তারপরে মেডিসিন খাওয়া অবস্থায় আবার চুলকানির সমস্যা হয়ে যায়। তো সেখানে হচ্ছে আমাকে 2টা করে মোট 4টা
মেডিসিন খাইতে বলছে, ট্যাবলেট যেটা খাইতে বলছে। তো আর চুলকানি ওষুধ বলেন, দাউদের ওষুধ বলেন, যেটাই বলেন দেখেন, এত মানে মারাত্মক ওষুধ, এটা খাইলে মানুষ ঠিক থাকতে পারে না, এতটাই অবস্থা। তো সেখানে হচ্ছে আমি দৈনিক 4টা করে ট্যাবলেট খাইছি, এক পদেরই 4টা। তো এরকম 3-4 পদের ট্যাবলেট আমি খাইছি। আমাকে খাইতে বলছে ওইখান থেকে, আমি তার ডক্টর না, আমি তো আর যাই না, আমাকে যেটা বলবো আমি তো সেটাই করব না, আমি তো বুঝি না এইসব। তো আমি 4টা ট্যাবলেট খাওয়ার পরে একদম পুরো আমার মাথা ঘুরে গেছে, আমি চোখে মুখে কিচ্ছু দেখি না, এবং আমি খাটে থেকেও যে নামবো সেই পরিমাণও শক্তি আমার শরীরে নাই। আমি এতটাই ভেঙে পড়েছি, আমি কোনো কাজকর্ম করতে পারি না, হাঁটা চলা করতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না, আমার হাত পা শক্তি পাই না, মানে বল শক্তি বলতে কিচ্ছু নাই, মানে আমি কেমনই যেন হয়ে গেছি, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানুষ যদি আমার পাশে কথা বলে সেটাও আমার কাছে খুব মেজাজ গরম হয়ে যায়, তখন মানে অন্যরকম হয়ে গেছি গা। তো আমি যে খাটে থেকে নামবো, এবং কি আমার 2টা সন্তান আছে, আমার একটা সংসার আছে, আপনারা তো সবাই জানেন, আমি কিছুই করতে পারতেছি না। তো সেক্ষেত্রে হচ্ছে আমার ভাই, এটা আমাদের এলাকারই আমাদের বড় ভাই, সে ডক্টর, তার সাথে আমি একটা পরামর্শ নিই, এবং কি আমি এ পর্যন্ত যত ডক্টর দেখাইছি রিপোর্ট সব কিছু আমি নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে হচ্ছে ভাইয়া রিপোর্ট দেখে, ওষুধ দেখে বলে যে আমি যাদেরকে ওষুধ দিই, এইসব ওষুধ একটা খাইলেই তারা আইসা বলে যে একটা ওষুধ কুলাইতে পারে না, আর সেখানে তুমি 4টা করে ট্যাবলেট কিভাবে খাও, এই কথা আমাকে বললো। তারপরে শরীরে কন্ডিশন খারাপ দেখে ভাইয়া একটা স্যালাইন দিয়ে গেছে আমাকে। এখন আলহামদুলিল্লাহ, কালকে একটু ভালো লাগছিল, কিন্তু আজকে সারাদিনেই বিছনা থেকে উঠতে পারি না, আজকেও খারাপ, কিন্তু এখনো পর্যন্ত আমি সুস্থ হই নাই। আমার শরীরটা মানে এতটাই দুর্বল হয়ে গেছে। আমার স্যালাইন লাগাইছে দুপুর 12টা বাজে, সেই স্যালাইন শেষ হয়েছে রাত ইশারের আজানের টাইমে স্যালাইন শেষ হয়েছে। 7-8 ঘন্টা টাইম লাগছে আমার স্যালাইন শেষ হইতে, কারণ দুর্বল শরীরে হচ্ছে বেশি তাড়াতাড়ি দিতে পারে না স্যালাইনটা, শরীরে টানতে পারে না, শ্যুট করে না, এই হচ্ছে বিষয়। তো দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়। আর এখন মেডিসিন আবার চেঞ্জ করা হয়েছে, একটা মলমও দেওয়া হয়েছে, ইন্ডিয়ানে একটা মলম দিছে ভাইয়া। তো সেই মলমটা দেওয়ার পর যে জায়গায় লাগাইছি না, ওই জায়গাটা একদম পুরা কালো হয়ে গেছে, ছাই, মনে হয় যে অ্যাসিড লাগাই রাখছে, এরকম অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। তো চুলকানিটা একটু কমছে, কিন্তু ওই যে পুরা গেছে জায়গা, সেটা কোনো সমস্যা না, বিষয় না, কারণ ওইটা হয়তো ঠিক হয়ে যাবে, আগে চুলকানি ভালো হোক, তারপরে দাগ দূর করা যাবে ইনশাল্লাহ। আর যেটা বলতে চাইছিলাম, যেদিন আমাকে স্যালাইন লাগাইছে, যেটা আমার সাথে দুর্ঘটনা ঘটতেছে, সেটা হচ্ছে আমার যেদিন স্যালাইন লাগাইলাম সারাদিনে আমার পাশে আমার মেয়ে শুয়ে আসছিল, মুস্কান, ও সারাদিনে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। ওদের জন্য ওর বাবা একটা মোবাইল পাঠাইছিল, ভিভো সেট পাঠাইছিল। তো সেই মোবাইলটা হচ্ছে ওরা আমার মোবাইল নিয়ে সবসময় প্যারা দেয়, নিতে চায়, আমি অনেক সময় ভিডিও করি, কাজ করি, তো ওরা কান্নাকাটি করে। সেক্ষেত্রে হচ্ছে আমি ওদেরকে মোবাইলটা হচ্ছে আমি ওদের জন্য পার্সোনাল মোবাইল পাঠাইতে বলছি, যে আমার মোবাইল নিয়ে যায়, আমাকে ডিস্টার্ব করে, ওদের জন্য একটা মোবাইল পাঠান। তো মোবাইলটা পাঠাইছে মনে হয় 3 মাস হইব, এরকম হয়েছে। তো সেই নতুন মোবাইলটা আমার পাশে সারাদিন শুয়ে শুয়ে দেখলো মুস্কান, আমি শুয়ে রয়েছি, ওয়ও শুয়ে রয়েছে। সেই মোবাইলটা যখনই আমার স্যালাইন খোলার টাইম হয়েছে, তখনই হচ্ছে আমি দেখলাম ওরা 2 ভাই বোনে মোবাইল নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। তো ঘর থেকে বের হয়ে নাকি ওর নানুক বাসায় গেছে বলতেছে ওরা, যেটা। তো এখন হয়তো মোবাইলটা ওই বাসায় থাকবে, আর না হয় এই বাসায় থাকবে। এখন সেই মোবাইলটা আমি মানে পাতায় পাতায় খুঁজতেছি, আমি, আমার মা, আমার বোনের সবাই, আমাদের ওই বাড়িতে এই বাড়িতে, দুটোটা বাড়িতে, মানে এমন কোনো জায়গা নাই যে না খুঁজতেছি। তো মুস্কান বলে মিফতাহুলের কথা, মিফতাহুল হারাইছে, মিফতাহুল বলে মুস্কান হারাইছে। এখন ওরাও তো ছোট মানুষ, ওরা ঠিক মতো বলতে পারতেছে না। আমার এখন একটা আইডিয়া আসছে কি, মানে ওই মিফতাহুল হচ্ছে মোবাইল নিয়ে, ধরেন আমাদের বাড়ির সামনে মসজিদ আছে, মসজিদের সামনে যে বসে বসে আরো ধরেন 2-4 জন আছে ওর বয়সের, ওই বাচ্চাদেরকে নিয়ে ওরা হচ্ছে গেম খেলে। তারপর পাশের বাড়ি আছে, মানে এক এক জায়গায় যায় বসে খেলে। এখন কি ওই রাতের বেলাকে মোবাইল নিয়ে কেউ কারোর সাথে খেললো না বাইরে কোথাও যাইলো, সেটা আমি সঠিক বলতে পারি না, কারণ আমি ঘরে শুয়েছিলাম। তো আজকে হচ্ছে 3 দিন হয়ে গেছে। আমি এতদিন ভাবছিলাম, হয়তো অপেক্ষায় ছিলাম যে আসলে আমার ঘরে বা কোথাও আমি মোবাইলটা পাবো, কিন্তু আমি কিছুতেই মোবাইলটা পাইতেছি না। মোবাইলটার জন্য আমার খুব কষ্ট লাগতেছে, অনেক খারাপ লাগতেছে, কারণ এই মোবাইল দিয়ে আমার 2টা বাচ্চা আমি রাখি।
ওরা যখন আমাকে অনেক বিরক্ত করে, আমি ওদেরকে যখন মোবাইল দিই তখন ওরা ওই মোবাইল দেখে শান্ত থাকে। কারণ আমার শ্বশুর বাড়িতে একমাত্র আমারে ছাড়া আমার 2টা বাচ্চা ধরার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই। এই পুরো বাড়িটা এখন হচ্ছে আমি একা আছি। আমার শাশুড়ি বেড়াইতে গেছে, আমার যা বেড়াইতে গেছে, কেউ নাই। তো এই হচ্ছে বিষয়। তো মোবাইলটাও পাইতেছি না। তারপর আজকে হচ্ছে আবার আমার মা হচ্ছে ওটাই থেকে নামা ধরছিল, বৃষ্টি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির কারণে হচ্ছে মা ওঠায় থেকে নিচে নামতেছিল যে গোসল করতে যাব, সেই মুহূর্তে মা হচ্ছে পড়ে গেছে ওঠায় থেকে, কাইথা পড়া, পায়ে প্রচণ্ড ব্যথা পাইছে। তো বাচ্চাদেরকে দিয়ে আসছিলাম মায়ের কাছে, আবারও তারা রিটার্ন চলে আসছে। মানে ওদের জন্য বললাম না, ওদেরকে যদি মোবাইল দিই তাহলে ওরা হচ্ছে অস্থির, মানে শান্ত থাকে। আর মোবাইল না দিলে উড়াধুরা গ্যাঞ্জাম ঘরের ভিতর শুরু করে দেয়। তো বাচ্চাদের জন্য শান্তি পাই না, কোথায় গেলেও শান্তি পাই না। তো যেটা বলতেছিলাম যে মা আজকে আবার হঠাৎ করে পড়ে গেছে, বাইরে বৃষ্টি হয়েছে। এই গ্রামের বাড়িতে, দেশ গ্রামের বাড়িতে হচ্ছে এই সমস্যাটা, কারণ উঠান বাড়িঘর অনেক হচ্ছে শ্যাওলা পড়ে থাকে, এমনকি অনেক স্লিপ কাটে। তো সেখানে আমাদের পাকা ওটা ছিল, পাকা ওটা হচ্ছে পিছল ছিল অনেক, নামতে গেছে, পা পড়া একদম প্রচন্ড ব্যথা পাইছে। সেই পা লতা মাকে ডাক দিছে, আমি যাওয়ার পরে হচ্ছে মাকে পানি দিছি, ঠান্ডা পানি দিছি, বরফ আইনা দিছি। তারপর মাসুদ আবার ডক্টর কাছ থেকে ওষুধ আইনা দিছে। তো এখন মা পা দিয়ে হাঁটতেও পারতেছে না, এই হচ্ছে বিষয়। আবার মাসুদ নাকি আঙ্গ বাড়িতে আবার মুস্কানকে নিয়ে যাইতেছিল, আবারও পা ব্যথা পাইছে। তো জানি না কি হয়েছে, সবাই শুধু পা ব্যথা পাইতেছে আর পা ভেঙে যাইতেছে, পা হয়তো চূড়াই যাইতেছে, মুস্কা যাইতেছে, এই সমস্যা হইতেছে। তো আজকে হচ্ছে 3 জনের পায়ে সমস্যা হয়েছে। আরেকটা হচ্ছে মারাত্মক সমস্যা, সেটা হচ্ছে আমাদের এই চাচাতো বোন, আমাদের বাড়ির পিছনে বাড়ি। তো সেই আপায় হচ্ছে কলপার থেকে নাকি যাইতেছিল ঘরে, এর মাঝেই হঠাৎ পড়ে গেছে, পড়ে তার পার হচ্ছে সিরিয়াস অবস্থা। তো এই আপাকে হচ্ছে এখন আছে জাজিরা হসপিটালে ভর্তি আছে, পাটা একেবারেই ভেঙে গেছে। তো সবাই দোয়া করবেন আর সবাই সাবধানে থাকবেন, অনেক সতর্কভাবে চলাফেরা করবেন। কারণ এখন হচ্ছে বৃষ্টি বাদলের দিন, যারা রুম থেকে বের হন বা গ্রামের বাড়িতে থাকেন তারা তো ঘরে সবসময় থাকতে পারেন না, হয়তো উঠানে যাইতে হয়, পাকঘরে যাইতে হয়, এই কাজ সেই কাজ থাকে, তাদের বের হইতে হয় ঘর থেকে। তো যে কাজেই করেন না কেন সবাই অনেক সাবধানে থাকবেন। আমি তো বৃষ্টি আসলে ঘর থেকেই বের হই না, খুব কম বের হই আমি ঘর থেকে। কারণ আমি ভালো মানুষ হাঁটতেছি, তার মাঝে আমার পা ভাঙ্গা জায়গা বা পা কাইতে হয়ে পড়া জায়গা, পায়ে একটা সমস্যা হয়ে যায়। তো আজকে হচ্ছে একে একে 3টা ঘটনা ঘটছে, আমার মার পা, তারপর আমার চাচাতো বোনের, মাসুদের, তারপরে এই যে দেখেন আমার মোবাইলটা হারাই গেল গা, খুব কষ্ট লাগতেছে। আরেকটা বিষয় আপনারা অনেকেই জানতে চাইছেন যে আসলে আমার বান্ধবীর কি হয়েছে, অনেকেই কমেন্ট করতেছেন আমাকে যে মিম কেন ভিডিও দেয় না। তো মিমের সাথে কিন্তু আমার কন্টিনিউই ফোনে কথা হয়, যোগাযোগ হয়। আর আমি যখনই সময় পাই মাঝে মাঝে আমি কিন্তু যাই মিমের বাসায়, যাই মিমকে আমি দেখে আসি, ওর ভালো মন্দ খোঁজখবর নিই সবসময়। আমরা সেই ছোটবেলা থেকে আমরা হচ্ছে 2 জন চাচাতো বোন, মিমের আব্বা আমার আব্বা, আপন খালাতো ভাই, সেখানে আমরা হচ্ছে চাচাতো বোন, আমাদের বাড়িও এক জায়গায়, এবং কি আমরা একসাথেই চলাফেরা করছি, এবং কি ছোট থেকে বড় হয়েছি একসাথে, এক ক্লাসে আমরা পড়ছি, পড়াশোনা করছি। তো সব কিছু মিলে আমার বোনও হয় এবং কি অনেকে বান্ধবীও বলেন, তো দুটোটাই। তো ওর সাথে তো আমার কন্টিনিউই কথা হয়, আজকেও কথা হয়েছে 2 বার, হয়তো মাঝে মধ্যে 2-1 দিন হয় না। তো মিমেন্ডে আজকে আমিও ফোন দিয়ে বললাম যে আসলে তুমি কেন ভিডিও দাও না, তখন ওই আমাকে বলল যে শরীরটা বেশ একটা ভালো লাগতেছে না, অসুস্থ আছি, তো ভিডিও করতে পারতেছি না, এই জন্য ভিডিও দেওয়া হয় না। তো আপনারা কিন্তু ওর বিষয়ে সবাই জানেন যে আসলে ওর কিন্তু ডেলিভারির আর বেশি দিন বাকি নাই, 20 তারিখে ডেট দিছে। তো সময় কিন্তু কাছেই আইসা পড়ছে, আর এই সময় কিন্তু মেয়ে মানুষের অবস্থা খুবই খারাপ থাকে, ভালো থাকে না। তো যখনই ওর আপদিয়া হয় তখন হচ্ছে মিমকো বাড়িতে ছিল, গ্রামের বাড়িতে, তখন আমাদের বাড়িতে আসছে, ওদের বাড়িতে গেছে, হাঁটা চলার উপরে ছিল, এতটা অসুস্থ হয় নাই। আমি যেটা মনে করি যদি হাঁটা চলার উপর থাকে, টুকিটাকি কাজকর্ম করার পরে, তাহলে মনে হয় ভালো থাকে মানুষ। আর এখন তো মনে করেন রুমের ভিতর এক হিসাবে একবার প্রতিবন্ধীর মতো থাকে, কারণ কোথাও বের হইতে পারে না, প্রচণ্ড হাত পা ব্যথা, খাটে থেকে নামতে পারে না, সেটা তো আপনারা সবাই জানেন। তো এই হচ্ছে সমস্যা।
এই রুম থেকে সেই রুম, ওই রুম থেকে ওই রুমেও যাইতে পারে না, পাকঘরেও যাইতে পারে না। তো দেখলে খুব কষ্ট লাগে। তাছাড়া বাবু ভাইয়া কিন্তু প্রচণ্ড ওরে অনেক সাহায্য করে, মিমকে ওরে অনেক সাহায্য করে, আবদিয়াকে কেয়ার করে, মিমকে কেয়ার করে, এবং কি ওর সংসারের যেগুলো কাজকর্ম আছে তাও কিন্তু ভাইয়া অনেক সাহায্য করে সেই কাজের ক্ষেত্রে, এমনকি দুজনে মিলাই করে। বাবু ভাইয়া খুব ভালো একটা মানুষ, কারণ এই সময় যদি ওর পাশে ভাইয়া না থাকতো তাহলে ওইখানে আর থাকা সম্ভব ছিল না, থাকতে পারতো না। তো তার জন্য ভাইয়াকে খুব ভালো করে আমরা ভালো জানি, খুব ভালো একটা মানুষ, ভালো মনে। তো মিমের হচ্ছে এই পরিস্থিতি, এই সমস্যার কারণে ভিডিও দিতে পারতেছে না, শরীরটা নাকি ভালো না, এই হচ্ছে বিষয়। আর মিমকে আজকে ফোন দিয়ে বললাম আসার জন্য আমাদের বাড়িতে, কারণ বেবি হলে কিন্তু আর আসতে পারবো না, কবে না কবে আসার। এখন বেবি হলে কিন্তু অন্যরকম হয়ে যাবে, বাচ্চা কাচ্চা নিয়ে এক জায়গায় যাওয়াটা তো সমস্যা বুঝে নেই। তো আমি বলতেছি যে ডেলিভারি আগে আয়সা 2 দিন থাইকা যাও, এ কথা আমি ওরে অনেক দিন ধরে বলতেছি, ওই আজ আসে কাল আসে, এভাবে আর আসা হয় না। তো আমি কিন্তু যখন সময় পাই আমি কিন্তু যাই দেখে আসি। তো এখন বলছি মিমকে আসতে, তো দেখি কালকে আসে কিনা, যদি আসে তাহলে হচ্ছে আমাকে তো ফোন দিবই আসলে, আর আপনারা তো ভিডিওতে দেখতে পারবেন। সবাই দোয়া করবেন আমার বান্ধবীর জন্য, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এবং কি আল্লাহ পাক যেই সন্তানই দেখ না কেন, ছেলে দেখ মেয়ে দেখ, তাতে কোনো আপত্তি নাই, সেটা নিয়ে কোনো ভেদাভেদ নাই ওদের মাঝে এবং কি আমাদের মাঝে, কারো মাঝেই নাই। কি আল্লাহ ছেলে দেখ মেয়ে দেখ যেটাই দেখ, ওটা সহি সালামত এবং কি সুস্থভাবে দুনিয়াতে যাতে আসে, এবং কি আমার বান্ধবীও যাতে সুস্থ থাকে এবং ভালো থাকে, এটাই আমরা দোয়া করি, এবং আপনারা সবাই দোয়া করবেন। আর এই মেয়ে মানুষের লাইফে এই সময়টা হচ্ছে সবচেয়ে কষ্টের এবং কি কঠিন একটা সময় পার করা। এটা এক হিসাবে মানুষ মরার ঘরও দেখে আসে অনেক মানুষ, তার জন্য খুব ভয় লাগে। এই যে আপনারা অনেকে বলেন না যে আপু তুমি বেবি নাও, আরেকটা বেবি নাও, আসলে এই বেবি কি নেব? দেখেন বেবি তো শখে শখে মানুষ নিতে পারে, বেবি হওয়াটা যে কতটা কষ্ট করে এটা একটা মেয়ে মানুষ জানে কতটা কষ্ট। আর সিজার অনেকে বলেন যে পেট কাইটা বাবু হয়, এতে কষ্ট কিসের? আসলে ভাইয়ারা তো হয়তো বুঝবে না, বোনেরা তো জানেন যে আপুদের বেবি হয়েছে যে আসলে কতটা কষ্ট সিজার না, এটা আপনারা হয়তো সবাই জানেন কম বেশি। এখন বর্তমানে বেশিরভাগই ডেলিভারি হয় সিজার করে কিন্তু হয়। তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম 2 দিন আগে, আপনারা অনেকেই হয়তো ভিডিওটা দেখে আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে আসলে আমি কি মা হতে যাচ্ছি কিনা। তো আসলে আমি কিন্তু ওরকম কিছুই না, আমি মা হতে যাচ্ছি না। আমি কিন্তু থাম্বনেলে লেখা দিয়েছিলাম যে 2টা বাচ্চা থাকার সাথে আর কিভাবে 3 নাম্বার মা হলাম, সেটা হচ্ছে আমার মেয়ে লতাকে মা বলে, আমাকে আম্মু বলে মুস্কান, এবং কি আমার ভাইগনা লতার ছেলে ওও কিন্তু আমাকে বড় আম্মু বলে। তো এই হচ্ছে বিষয়, এই জন্য বলছিলাম যে ওইটাই বলছিলাম আমি, হয়তো আপনারা অনেকে বুঝতে পারেন নাই। তো আসলে ওইরকম কিছুই না আমার ভিতরে, আমি 2টা আমার বেবি আছে, আমি এই 2টা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, ভালো আছি সুস্থ আছি। আমি আর বেবি নিতে চাই না, তারপরে একটা ভাগ্য আল্লাহ পাক জানি না কি হয় ভবিষ্যতে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। অনেক কথা বললাম, আর আজকে আমার বান্ধবী আমার কাছে অনেক কথা বলছে, অনেক বিষয় শেয়ার করছে। এই সময় মানুষ মনে হয় না যে দুনিয়াতে আর বাঁচতে পারবো কিনা, কেমন জানি একটা ভয় ঢুকে যায় প্রত্যেকটা মেয়ে মানুষেরই। এই ডেলিভারি আগে খুব ভয় থাকে ভিতরে। তো আমার বান্ধবী আমার কাছে যা বলার পরে কান্না করে দিছে, আমার কাছে খুব কষ্ট লাগলো, অনেক খারাপ লাগলো। তারপর আমি ওকে সাহস দিলাম, বুঝাইলাম যে কোনো ভয় পাইও না, কারণ আবদিয়া কি হয়েছে, কিচ্ছু হবে না, তুমি ভালো থাকবা সুস্থ থাকবা, এটা আমরা দোয়া করি। তো অনেক কিছু বলেই বুঝাইলাম। তো সবাই দোয়া করবেন, কারণ আপনারা সবাই ওর বিষয়গুলো জানেন, কোথায় থেকে কোথায় আসছে, কিভাবে কি হয়েছে, আবদিয়ার বিষয়গুলো আগে কোথায় ছিল, কেমন ছিল, এখন কোন পর্যায়ে আছে, এবং কি ভবিষ্যতে ওর লাইফে কি হবে, সব কিছু মিলে তখন খুব খারাপ লাগে বিষয়গুলা। তো এটা ভাগ্য, জানি না কার ভাগ্যে কি রাখছে, আল্লাহ পাকেই ভালো জানে। অনেক কথা বললাম, তো সবাই ভাই পজিটিভে দেখবেন, কেউ নেগেটিভে দেখার চেষ্টা করবেন না। সবাই যদি পারেন সুন্দর কমেন্ট করবেন,
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।